আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স অ্যানালাইসিস জটিল বিশ্লেষণের চ্যাপ্টার 1-এর পার্ট 2। অর্থাৎ চ্যাপ্টার 1 হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের প্রথম পার্টে আমরা আলোচনা করেছি যে জটিল সংখ্যা নিয়ে যত বেসিক বিষয় আছে সেই বেসিক বিষয়গুলো আলোচনা করছিলাম প্রথম পর্বে। আর আজকে দ্বিতীয় পর্বে আমরা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো সলভ করব। সেই প্রশ্নগুলো একেবারে ব্যাখ্যা করে সলভ করার চেষ্টা করব, যাতে করে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং তোমরা নিজেরাই যাতে এই ধরনের ম্যাথগুলো নিজেরাই সলভ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1-এর পার্ট 1 যদি না দেখে থাকো, তাহলে তুমি পার্ট 2 বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এই কারণে তোমাকে অবশ্যই প্রথম পার্টটা দেখতে হবে। আমি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রথম পার্টটার লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তুমি সুন্দর মতো ভিডিওটা আগে দেখে নিবা, তারপরে তুমি এই পার্ট 2 ক্লাসটা করা শুরু করবা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 2-এর পার্ট 2 আমরা যে প্রশ্নগুলো সলভ করব, বোর্ড প্রশ্নগুলো, এগুলো সম্পর্কে তুমি সুন্দর মতো বুঝতে পারবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার মূলত এই ভিডিওগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, যারা ম্যাথমেটিক্সে পড়াশোনা করতেছে তাদের জন্য। এছাড়াও যারা নন মেজর বা অন্যান্য যারা রয়েছে তারাও ভিডিওগুলো চাইলে দেখতে পারো। তো চলো আমরা আমাদের পার্ট 2 আলোচনা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটা হচ্ছে এক্সাম্পল 10। সেখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে 1 + i টু দ্য পাওয়ার 1/4 এর সকল মান নির্ণয় করো। এই প্রশ্নটি ন্যাশনাল ইউনিভার্সিটি যারা অনার্স করতেছে তাদের 2001 সালে, 2005 সালে এবং 2008 সালে এই প্রশ্নটি এসেছে। অতএব এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, একই সাথে 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে এক্সাম্পল 10 বলতেছি, এই এক্সাম্পল 10টা হচ্ছে মূলত তিতাস ম্যাথ সিরিজের যে বইগুলো রয়েছে সেই সিরিজের বইয়ের যে এক্সাম্পলগুলো সেই অনুসারে কিন্তু এগুলো সাজানো। আমি প্রথম পর্বে তোমাদের বলে দিয়েছিলাম যে আমি যে প্রশ্নগুলো সলভ করব সেগুলো হচ্ছে তিতাস ম্যাথ সিরিজের যে বইগুলো রয়েছে সেগুলো থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটা সলভ করব, একেবারে ব্যাখ্যা করে সলভ করব। আর অবশ্যই আবারও বলছি, তোমরা প্রথম পার্টটা আগে দেখবা, তাহলে তোমরা এই পার্ট 2টা সুন্দর মতো বুঝতে পারবে, কারণ ওইখানে অনেকগুলো বেসিক বিষয় আমি অলরেডি আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আমরা এখন এই এক্সাম্পল 10টা বিস্তারিতভাবে সলভ করব। তাহলে আমরা প্রথমত হচ্ছে সমাধান লিখি। সমাধান, তাহলে আমাদের এখানে বলছে যে 1 + i, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই বিষয়গুলো গত টিউটোরিয়ালে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আমাদের এই রিয়েল পার্ট এবং এই কাল্পনিক বা ইমাজিনারি পার্ট, এই দুইটা পার্ট থেকে আমরা এখন এখানে একটা সারাংশে আসব। সেই বিষয়টা হচ্ছে এরকম, আমরা আগে ধরে নিব। ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে যে আমরা এখানে 1 দেখতেছি আর এখানে i আছে, যেটাকে ইমাজিনারি শব্দের প্রথম ওয়ার্ডটা বা আমরা প্রথম যে লেটারটা, সেই লেটারটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে এই আই বা কি, এই আইটার ডেফিনেশন কি, এই বিষয়গুলো পার্ট 1-এ আলোচনা করছি। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা এখন এটা ধরে নেব, যে ধরি এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে ধরে নিলাম যে r cos θ = হচ্ছে 1। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে 1 কেন? 1 এই কারণে, কারণ আমাদের এখানে রিয়েল পার্টটা হচ্ছে 1। ঠিক আছে, আর এখানে i এর সাথে একটা মনে করো 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলোকে ধরে নিচ্ছি। এরপরে হচ্ছে r sin θ = হচ্ছে 1। আমরা এই দুটো কি করে নিলাম? ধরে নিলাম। এখন আমরা এটাকে চাইলে আমরা ইকুয়েশন দিতে পারি। এটাকে আমরা চাইলে আমরা কি করতে পারি? ইকুয়েশন দিতে, 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন, আমরা দুটো ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে বর্গ করে যোগ করব, বর্গ করে যোগ করি। ঠিক আছে, তাহলে
আমাদের এটা দাঁড়াবে এরকম, সেটা হচ্ছে যে 1 উপর স্কোয়ার প্লাস 1 উপর স্কোয়ার সমান সমান, এখন এই 1 বলতে এই যে এটা, অর্থাৎ আর কস থিটা তার উপরে হোল স্কোয়ার প্লাস এবার হচ্ছে এই 1 মানে আর সাইন থিটা, আর সাইন থিটা তার উপরে হোল স্কোয়ার। এখন হচ্ছে আমাদের এখানে আসতেছে 1 আর 1 স্কোয়ার করলে 1ই আসবে, তাহলে আমাদের আসতেছে যোগ করলে 2 আসে, আর এটা আমাদের আসবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, এখান থেকে আর স্কোয়ারটা কমন নিয়ে নিব, তাহলে 2 ইকুয়ালস টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমাদের সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 হয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখন আমরা 2 ইকুয়ালস টু লিখতে পারি আর স্কোয়ার ইন্টু 1, কারণ আমাদের এইটা সমান সমান 1 আসে। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে চাই তাহলে আমাদের কি আসবে, তাহলে আর এর মান আসবে √2। এখন আমরা থিতার মান বের করব, ঠিক আছে। তাহলে থিতার মানটা আমরা বের করব কিভাবে, থিতার মানটা আমরা এভাবে বের করতে পারি, যেমন আমরা জানি যে tan থিটা সমান সমান আমরা জানি y/x, অর্থাৎ y বলতে আমাদের আর সাইন থিটা আর x বলতে আমাদের এই যে আর কস থিটা, যেটাকে আমরা 1 1 করে ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে একটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। এখন মান বসাই দেই, তাহলে দেখো আর সাইন থিটা সমান সমান আমরা কত ধরছি, 1 ধরছি, আর কস থিটা সমান সমান কত ধরছি, 1 ধরছি। তাহলে আমাদের 1/1 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো এখন আমরা থিতার মানটা বের করতে পারি। তাহলে আমাদের আসতেছে কি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, অতএব থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1, অতএব tan 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1। তাহলে 45 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/4। তাহলে আমাদের থিতার মান পেলাম কত, π/4। তাহলে আমরা আর এর মান পেলাম √2 এবং থিতার মান পেলাম আর π/4, অর্থাৎ 45 ডিগ্রির মান হচ্ছে 1। এতটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের যেটার মান বের করতে বলছে, অর্থাৎ 1 + i টু দ্য পাওয়ার 1/4, এটা সমান সমান এখন আমরা এখানে কিছু কাজ করব বা কিভাবে বিষয়টা সলভ করতে হবে। তাহলে দেখো, খেয়াল করো, তাহলে 1 + i টু দ্য পাওয়ার 1/4 ইকুয়ালস টু, তাহলে এখানে কত আছে 1, তাহলে আমাদের 1 বলতে এটা হচ্ছে আমাদের কি x এর ভ্যালু, অর্থাৎ রিয়েল পার্টটা। তাহলে রিয়েল পার্টটা 1 এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো, আর কস থিটা, ঠিক আছে। তাহলে আর কস থিটা প্লাস আই। এখানে মনে মনে আমরা এই জিনিসটা বুঝি, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম যে এখানে একটা 1 আছে মনে করো, কারণ 1 গুণ করা আছে। তাহলে ওই 1টা হচ্ছে কি আমাদের ইমাজিনারি পার্টের আর সাইন থিটাটা, তাহলে আই আর সাইন থিটা। এরপর হচ্ছে পুরোটার উপরে কত, 1/4 পাওয়ার। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে আর, এখানেও আর আছে, আমরা আরটা কমন নেব এবং কি তার পাওয়ার হচ্ছে কত, 1/4। এটাকে আমরা এখন যদি কমন নেই তাহলে আর টু দ্য পাওয়ার 1/4, আর থাকতেছে কি আমাদের কস। এখন আমরা থিতার মানটা কি করব, আচ্ছা আমরা মানগুলো পরে বসাই। তাহলে আমাদের এখানে থাকতেছে কস থিটা আই সাইন থিটা টু দ্য পাওয়ার 1/4। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা মানগুলো বসাই দেবো, অর্থাৎ আর এর মান বসাবো এবং থিতার মান বসাবো। তাহলে আর এর মান আমাদের কত, √2, আর এর মান হচ্ছে আমাদের √2, আর থিতার মান কত আমাদের π/4। তাহলে কস π/4 প্লাস আই সাইন π/4, ঠিক আছে। এটার পাওয়ার হচ্ছে কত, 1/4। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখানে শুধুমাত্র আমরা আর এবং থিতার মানটা বসাই দিয়েছি, আর তেমন কিছু করি নেই। এখন আসো আমরা এই জায়গাটাতে কাজ করে ফেলি। তাহলে খেয়াল করো, আমরা এখন যদি এই আর √2টাকে ভাঙি তাহলে কত আসবে, 1/2, অর্থাৎ হাফ পাওয়ার 1/4।
আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা নর্মালি একটা হচ্ছে আর্গুমেন্ট বের করি, আরেকটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট বের করি। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু আমাদের আর্গুমেন্টটার ইকুয়েশনটা চলে আসছে। এখন আমাদেরকে এটাকে জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট আমাদের বের করতে হবে। তাহলে বের করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, আমাদের ওই আর্গুমেন্টের মানটার সাথে 2πn এই জিনিসটা যোগ করতে হয়। এটা আমরা প্রথম পর্বে আলোচনা করছিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে ঠিক ওইভাবে আমরা প্রকাশ করব। তাহলে cos 2πn প্লাস π/4 প্লাস i sin 2πn প্লাস π/4। এরপরে হচ্ছে আমাদের পুরোটার উপরেই আমরা কি দেব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে 1/4, এটা আমাদের পাওয়ার, যেটা সেই পাওয়ারটা আমরা এখানে কি করলাম, দিয়ে দিলাম। এবার আসো আমাদের এখন যে কাজটা, এই যে এখন এখানে আমরা এভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে 2 পাওয়ার 1/2 ইন্টু 1/4, ঠিক আছে? এতটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা এটার এখন আমরা এখানে লসাগু করব। তাহলে লসাগু করলে কীরকম আসবে, লসাগু আসবে আমাদের 4। তাহলে এটা হয়ে যাবে আমাদের 8πn প্লাস পাই। আর আমাদের এখানে থাকতেছে সেমভাবে, এখানেও আমাদের লসাগু হচ্ছে 4। আর তাহলে আমাদের হবে কত, 8πn প্লাস পাই। এরপর হচ্ছে আমাদের পুরোটার পাওয়ার কত, 1/4। এতটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আসো এই যে 1/2 ইন্টু 1/4, তাহলে কত হবে, 2 টু দ্য পাওয়ার 1/8, কারণ 4 আর 2 গুণ করলে কত আসে, 8 আসে, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো। এবার আসো আমরা এই 1/4টা কি, এটা পুরোটার উপরেই পাওয়ার আছে। তাহলে আমাদের পুরোটার উপরে পাওয়ার আছে, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা এই জিনিসটাকে, এই 1/4টাকে আমরা কিভাবে এটাকে সিম্পলিফিকেশন করতে পারি বা ছোট করতে পারি, সেই কনসেপ্টটা এখন আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, আমি যদি 16 পাওয়ার 1/4 দেই, কত দেই, 16 পাওয়ার যদি এই যে 16 টু দ্য পাওয়ার বা 16 টু দ্য পাওয়ার 1/4 এটা যদি দেই, তাহলে এটাকে যদি আমরা এখন সলভ করি, তাহলে আমাদের আসবে কত, 4। তাহলে আমরা 4 সমান সমান লিখতে পারবো কোনটা, এইটা। তাহলে আমাদের এইটা সমান সমান যদি 1/16 টু দ্য পাওয়ার 1/4 ইকুয়ালস টু যদি 4 আসে, তাহলে আমরা এইটুকু অংশ সমান সমান যদি আমরা 4 লিখি, তাহলে তো জিনিসটা সমস্যা হচ্ছে না। অর্থাৎ আমি এটা বোঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এরকম, খেয়াল করো, আমাদের আছে কত, cos 18πn প্লাস পাই ডিভাইডেড বাই এই যে 4 আমি নিচের কথা বলছিলাম, যে 4টার কথা, এই 4টা এখন 1/4 উপর দিয়ে আমরা যদি হিসাবটা করি, তাহলে এখানে আসবে আমাদের কত, 16। আমরা এইভাবে জিনিসটাকে করতে পারি। এরপরে একইভাবে আই সাইন, তাহলে আমাদের আসবে কত, 8πn প্লাস পাই ডিভাইডেড বাই 16। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাকে ইনবক্স করলে আমি বিস্তারিতভাবে আরও এটাকে আলোচনা করব, ঠিক আছে? তাহলে বিষয়টা আরও বেশি বুঝতে পারবে। আর যদি বুঝে থাকো তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে বুঝতে পারছি, ঠিক আছে? এতটুকু আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন এখানে একটা জিনিস আমরা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে আমরা এন যে বলতেছি, এই এনটার এখানে অ্যাকচুয়াল মানেটা কি? এখানে অ্যাকচুয়ালি এনটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3 এগুলো হচ্ছে আমাদের এনের মান। তাহলে আমরা এখান থেকে কিন্তু অসংখ্য মান কি বসায় দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের এটাকে আমরা এখন চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি, এভাবে 2 টু দ্য পাওয়ার 1/8, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে করতে পারি। এখানে আমরা পাইটাকে কমন নিতে পারি। তাহলে কমন নিলে কীরকম হবে, 8n প্লাস 1 ডিভাইডেড বাই 16 ইন্টু হচ্ছে পাই, ঠিক আছে? একইভাবে এখানেও আমরা করতে পারি,
8n প্লাস 1 ডিভাইডেড বাই 16 ইন্টু পাই। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার, এই পর্যন্ত বের করলেই চলবে, ঠিক আছে। এখানে যদি তুমি এখন এন এর মান যদি পুট করো, এন এর মান 0, এন এর মান 1 2 3 বসাও, তাহলে তুমি অবশ্যই আমাদের এই যে রাশিটা যেটার মান বের করতে বলছে, এই যে এটার মান তুমি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই পর্যন্ত বের করে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমাদের ওই এন এর মান বসায়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা বের করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এক্সাম্পল নম্বর 12 এবং এক্সাম্পল নম্বর 14 অর্থাৎ উদাহরণ 12 এবং 14 এই দুটো প্রশ্নের সমাধান কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথম প্রশ্নটা দেখি। এক্সাম্পল 12-এ বলছে যে সাইন এইচ জেড ইকুয়ালস টু আই সমীকরণের সকল মান নির্ণয় করো, যেটা প্রশ্ন এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালে, ঠিক আছে। আর উদাহরণ 14 এটা বলছে যে কস এইচ জেড ইকুয়ালস টু 2 সমীকরণের সকল মান নির্ণয় করো। এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে, তার মধ্যে এখানে কয়েকটা দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2002, 2006, 2010, 2012, 2018 এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্সে 2001 সালে এই প্রশ্নটি এসেছে। তো আমি দুইটা প্রশ্নেরই সমাধান কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রথম অর্থাৎ উদাহরণ 12 নম্বরটা যদি সলভ করি তাহলে 14 নম্বরটি কীভাবে সলভ করতে হবে এই বিষয়টা আমরা সম্পর্কে সুন্দর মতো বুঝতে পারবো। তাহলে আমরা প্রথমত আসি, এখানে খেয়াল করতে হবে যে সাইন এইচ অর্থাৎ এই এইচটা আছে কিনা। যদি এইচটা থাকে এবং যদি সাইন এইচ জেড এইরকম কোনো ইকুয়েশন থাকে, এক্ষেত্রে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো সাইন এইচ জেড এইটা সমান সমান, এটা সমান সমান সব সময় মনে রাখবে ই টু দি পাওয়ার, এখানে যদি জেড থাকে তাহলে জেড হবে পাওয়ার, এখানে যা থাকবে তাই হবে পাওয়ার। এখানে যদি এক্স থাকতো তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স হইতো, তাহলে যেহেতু এখানে জেড আছে তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এটা হবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, যখন তোমাদের সাইন এইচ জেড এটা থাকবে। আর যখন কস এইচ জেড থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র এটাই থাকবে, কিন্তু এইখানে প্লাস হবে, ঠিক আছে। এই পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পারছো যে পার্থক্যটুকু কোথায়। শুধুমাত্র আমাদের প্লাসটা হবে শুধু খালি কস এইচ জেডের ক্ষেত্রে, ঠিক আছে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তারপর আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার জেড, যেহেতু জেড আছে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড বাই 2 সবই সেম, শুধুমাত্র এখানে মাইনাস হবে সাইনের ক্ষেত্রে আর কসের ক্ষেত্রে প্লাস হবে। এই অংশ দুটা অলওয়েজ মুখস্থ রাখবা, ঠিক আছে। এটাকে আমরা ধরেই কিন্তু এখন ম্যাথগুলো সলভ করব। তাহলে আমরা 12 নম্বরটা সলভ করব, এরপরে 14 নম্বরটা কীভাবে সলভ করতে হবে সেই বিষয়গুলো আমরা 12 থেকেই দেখেই সলভ করতে পারবো বা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তাহলে দেখো কিভাবে সলভ করে। তাহলে আসো, প্রথমত হচ্ছে আমাদের সমাধানে আমাদের দেওয়া আছে কি প্রশ্নটায়, যেটা দেওয়া আছে এটাকে লিখতে হবে। তাহলে লেখো যে দেওয়া আছে যে সাইন এইচ জেড ইকুয়ালস টু আই। তাহলে আমরা একটু আগেই জানলাম যে সাইন এইচ জেড থাকলে কি লিখতে হবে, ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড বাই 2 এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা এটা এখন সুন্দর মতো লিখে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়ালস টু হচ্ছে আই। এখন আমরা এটাকে আর গুণন করব, কোনাকুনি গুণ করব, তাহলে আমাদের আসবে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়ালস টু 2i। খেয়াল করো এই অংশটা তোমরা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা এই ই টু দি পাওয়ার জেডটাকে আমরা একটা ধরে নেব, যে আমরা ধরে নেই যে আমরা এটাকে পি ধরে নেই। কি ধরে নিলাম? পি ধরে নিলাম। তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। তাহলে পি সমান সমান হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার জেড। তাহলে এখানে হবে কি আমাদের এরকম আসবে যে পি টু দ্য পাওয়ার মাইনাস
1 ইকুয়ালস টু হচ্ছে 2i। তাহলে আমরা এখানে লিখব ধরি p ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার z। আমরা আবার পরে এই মানটা কিন্তু বসাই দিব, ঠিক আছে? পরে কিন্তু আমরা এই মানটা বসাই দিব, যার কারণে আমরা এটা লিখে রাখলাম যে p ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার z। এখন আমরা এই p দ্বারা উভয় দিকে গুণ করব। আমরা যে p এখানে নিলাম, p দিয়ে আমরা উভয় দিকে গুণ করতে, তাহলে p মাইনাস p টু দ্য পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2ip। অর্থাৎ আমরা উভয় দিকে p দ্বারা গুণ করলাম, এটা তোমরা এখানে লিখে দিবা, ঠিক আছে? তাহলে আমরা এখন গুণ করে ফেলি। তাহলে p আর p গুণ করলে p স্কোয়ার, আর এখানে হবে আমাদের p আর p যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ। তাহলে প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু 2ip। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার দেখো প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি গেলে কি আসবে? p স্কোয়ার মাইনাস p টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে 2ip। এখন আশা করি তোমরা এই বিষয়টা জানো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান সবসময় 1 আসে। তাহলে 2ip, অর্থাৎ আমরা এটা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত হয়? 1 হয়। এটা আমরা সূচক ও লগারিদম চ্যাপ্টার থেকে আমরা এই কনসেপ্টগুলো জানি, ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা এই ডান দিকে যেটা আছে এটাকে আমরা এদিকে নিয়ে আসব। তাহলে আমরা এটাকে সাজাই সুন্দর মতো একবারে লিখতে পারি p স্কোয়ার মাইনাস 2ip মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন খেয়াল করো এই যে আমাদের যেটা সমীকরণটা আছে p স্কোয়ার মাইনাস 2ip মাইনাস 1, এখানে মাইনাস কেন হলো? এদিকে প্লাস আছে এই কারণে মাইনাস হয়েছে, ঠিক আছে? পক্ষান্তরের নিয়ম অনুযায়ী। তাহলে এখন আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু আমাদের নর্মালি যেভাবে উৎপাদক করি সেভাবে কিন্তু এটা উৎপাদক করা সম্ভব নয়। তাহলে আমাদের কিভাবে করতে হবে? আমরা আশা করি এই সূত্রটা জানি, সেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সমীকরণটা সম্পর্কে তোমরা জানো, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের যে মান বের করার উৎপাদকে সেই সূত্রটাই মূলত আমি এখানে লিখেছি। এখন খেয়াল করো আমরা এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন তো আমাদের এখানে মানগুলো লাগবে, অর্থাৎ বি এ সি এগুলোর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এগুলোর মান কীভাবে বের করব? আমরা এই সমীকরণটা থেকে তুলনা করে, এগুলো তোমাদের লেখার দরকার নেই, এগুলো ছোটো ক্লাসে লিখতে হয়, কিন্তু যেহেতু আমাদের এটা অনার্সের ভিডিও সেহেতু আমাদের এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে পি স্কোয়ার আছে, ঠিক আছে, এই যে পি স্কোয়ার আছে, অর্থাৎ এটার অরিজিনাল সমীকরণটা হচ্ছে এইরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই দেখো তো এক্স স্কোয়ারের সামনে কি আছে? এ। তাহলে এখানে পি এর সামনে কত আছে? 1 আছে। তার মানে এখানে আমাদের মানটা আসতেছে এ ইকুয়ালস টু হচ্ছে 1। এবার আসো বি এক্স, অর্থাৎ এক্স বলতে আমাদের এখানে পি এর সাথে কি আছে? আমাদের এখানে বি আছে। তাহলে এখানে কি আছে? সহগ হচ্ছে কত? মাইনাস 2i। তাহলে বি এর মান কত? মাইনাস 2i। আর সি এর মান কত? মাইনাস 1। এই যে সি এর মান কত? মাইনাস 1। এই জিনিসগুলো তোমাদের বোঝার জন্য বললাম, ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়গুলো জানো, তারপরও ব্যাখ্যাটা বলে দিলাম, ঠিক আছে? এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি যে p ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে মাইনাস বি, এখানে দেখো তো বি এর মান কত? মাইনাস 2i। তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে আমাদের আসতেছে মাইনাস মাইনাসে প্লাস বলতে 2i। এরপর হচ্ছে আমাদের সূত্রের প্লাস মাইনাস, এরপর হচ্ছে রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে কি মাইনাস 2i এর উপর স্কোয়ার মানে কত হবে? 4i স্কোয়ার। তার মানে 4i স্কোয়ার। এরপর হচ্ছে কি মাইনাস 4ac। তাহলে এর মান কত? 1। আর সি এর মান কত? মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর এই মাইনাস, তাহলে কি হয়ে যায়? প্লাস। তাহলে 4 1 দিয়ে গুণ করা না করে একই কথা। তুমি চাইলে এখানে 1 দিতে পারো, কোনো সমস্যা নাই। ডিভাইডেড বাই 2a, এর মান কত? 1 এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। তাহলে এখন আমরা লিখতে পারি যে p ইকুয়ালস টু 2i প্লাস মাইনাস
আচ্ছা, এই জিনিসটা আমি প্রথম পর্বে আলোচনা করছিলাম যে আই স্কোয়ার ইকুয়ালস টু -1 হয়। এই জিনিসটা আমি প্রথম পর্বে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে এখানে যদি আই স্কোয়ারের মান -1 বসে তাহলে এটা কী হবে, -4, আর এটা হচ্ছে +4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এখন আমরা এই কাজটা এখানে আমরা করতে পারি +4 -4 কাটাকাটি, তার মানে এটা আমাদের 0, আর √0 বলতে এটা আমাদের টোটালি 0। তাহলে আমাদের এখানে থাকতেছে কি 2i ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে আমরা এই 2 আর এই 2 কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের আসবে p = i। আশা করছি তোমরা এতটুকু অংশ বুঝতে পারছো। তাহলে p = i। এখন আমরা p = কি ধরে নিছিলাম? p = ধরে নিছিলাম আমরা e⁻z। এই মানটা এখন আমরা এখানে বসাই দিব, ঠিক আছে? আমরা এখন এই মানটা কি করব, বসাই দিব। তাহলে খেয়াল করো, তাহলে p = আমাদের কত, e⁻z = i। এতটুকু আমরা লিখতে পারি, কারণ এখানে আমরা কি করছি, মান বসাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা এখানে লিখে দিবা যে আমরা মান বসিয়ে পেলাম, ঠিক আছে? এখন আসো আমরা এটার এখন আমরা সমাধানটা কীরকম করে বের করব, খেয়াল করো। এখানে আমার আই আছে, ঠিক আছে? আমরা শুধু আই দিয়ে তো হবে না, আমাদের সব সময় বলছিলাম যে জেড = হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হয়, ঠিক আছে? এটা প্রথম পর্বে আলোচনা করছিলাম যে আমাদের জটিল সংখ্যার আকারটা হচ্ছে এরকম, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে এক্সটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট আর আই ওয়াইটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এখন এই জায়গাটাকে আমরা এইভাবে লিখতে পারি না, e⁻z = 0 প্লাস আই, ঠিক আছে, ইন্টু 1। এটা আমরা লিখতে পারি কি না? অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা এটা লিখতে পারি কিনা। অবশ্যই পারি, কারণ 0 কোনো কিছুর সাথে যোগ করা মানে ওইটাই থাকে, আর 1 দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে ওটাই হবে, ঠিক আছে? আমরা এই বিষয়গুলো জানি। তাহলে এখন দেখো আমরা এটাকে কিভাবে, আমরা এখন পোলার স্থানাঙ্কে বা পোলার আকারে কিভাবে আমরা এটাকে রিপ্লেস করব। তাহলে খেয়াল করো, আমরা এইভাবে রিপ্লেস করতে পারি। দেখো cos π/2 প্লাস i sin π/2। এখন তোমরা বলতে পারো যে এগুলো কিভাবে আসলো, খেয়াল করো। আশা করি তোমরা নবম দশম শ্রেণীতে এই বিষয়গুলো জেনে আসছো যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? এভাবে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এগুলো কিন্তু তোমাদের বেসিকের জন্য বোঝাচ্ছি, বাট এগুলো তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে না, ঠিক আছে? এই যে এগুলা পরীক্ষার সময় লিখতে হবে না, এগুলো জাস্ট তোমাদের বেসিকের জন্য আলোচনাগুলো করছি, ঠিক আছে? তাহলে এতটুকু তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা কি করব, এটা তো আমাদের জাস্ট আর্গুমেন্ট হয়ে গেল। এখন আমাদের তো জেনারেল আর্গুমেন্ট বের করতে হবে, যেমন এর আগের ম্যাথটায় অর্থাৎ উদাহরণ 10-এও কিন্তু আমরা জেনারেল আর্গুমেন্ট বের করছি। কিভাবে করছি, আর্গুমেন্টটার সাথে 2πn যোগ করে কিন্তু আমরা করছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এবার খেয়াল করো, তাহলে e⁻z = আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি cos 2πn প্লাস π/2 প্লাস i sin 2πn প্লাস π/2। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা কি করব, খুবই সহজ, আমরা এটাকে লসাগু করব, এটাকেও আমরা লসাগু করব, ঠিক আছে? তাহলে আমরা লসাগু করি, e⁻z = cos, এটা লসাগু কত হবে 2, তাহলে এটা হবে আমাদের 4πn প্লাস পাই, আর এটা হবে আমাদের কত i sin, এটার লসাগু হচ্ছে কত 2, তাহলে এটা হবে 4πn প্লাস পাই। এতটুকু তোমরা বুঝতে পারছো আশা করি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যদি এই যে আমরা এইটা যে বের করলাম, ঠিক আছে, আমরা যে এটা বের করলাম এখান থেকে আমরা চাইলে কিন্তু এই পাইটাকে আমরা কি করতে পারি, বের করে দিতে পারি। আমরা পাইটাকে বের করে দিতে পারি। কিভাবে বের করতে পারি খেয়াল করো। আমরা যদি এই কাজটা নাও করি তারপরেও কোনো সমস্যা নেই, তারপরেও আমরা এটাকে এভাবে করতে পারি যে e⁻z = cos, পাইটাকে যদি বের করে ফেলি, অর্থাৎ আমি এখানে
এই লাইনটা তোমরা চাইলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, আর যদি লিখো তারপরও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জাস্ট পাইটাকে বের করে দিব। তাহলে 4n + 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে পাই। এখানেও আমরা তাই করতেছি, আই সাইন, এখান থেকে আমরা কি করব, পাইটা বের করে দেবো। তাহলে 4n + 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে পাই। এইটুকু আমরা কাজ করে নিলাম। ঠিক আছে, তোমরা যদি এই কাজটা না করো তারপরেও চলবে, মানে এই লাইনটা না এসে, ঠিক আছে, তোমরা ডিরেক্টলি এই কাজটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এরকম আমরা করে নিলাম। এবার আসো আমরা এখন যে কাজটা করব। আচ্ছা, তোমাদের এখানে একটা সহজ কথা বলি। সহজে বিষয়টা হচ্ছে যে তোমরা এই দুটা লাইন চাইলে নাও লিখতে পারো। ঠিক আছে, এই দুটা লাইন চাইলে তোমরা নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, লিখতেই যে হবে এমন বিষয়টা না, আমরা এই লাইনটা থেকেও কিন্তু আমাদের উত্তরের কাজটা বা আমাদের সমাধান যেটা আছে সেটাও কিন্তু আমরা করে দিতে পারি। কিভাবে পারি দেখো, e⁻z ইকুয়ালস টু, এই দেখো cos θ প্লাস i sin θ, এটা সমান তোমাদের একটা সূত্র ছিল যেটা আমি প্রথম পার্টে আলোচনা করছিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের এই কাজগুলো করার আর প্রয়োজন নাই। ঠিক আছে, এতে করে তোমাদের সময় নষ্ট হবে। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি চাইলে এই লাইনটা থেকেও কিন্তু উত্তরটা বের করতে পারি, যেহেতু এখান থেকেও বের করা যায়, আমি দুইটা লাইন থেকে সলভটা করাচ্ছি। খেয়াল করো, তাহলে এটার ক্ষেত্রে আমাদের হবে এইরকম। তোমরা আশা করি এই বিষয়গুলো জানো। e⁻i θ, থিতা বলতে এখানে কি আমাদের 2i πn, অর্থাৎ 2πn প্লাস π/2। ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো, অথবা তোমরা কি করতে পারো, এই লাইনটাও লিখতে পারো। এই যে এই দুটো লাইন লিখবা, এই দুটো লাইন লেখার পরে তোমরা এই চাইলে এইখান থেকে যদি উত্তর দাও তাহলে এইটুক পর্যন্ত আসবা। আর যদি এই দুটো লাইনও করো তাহলে তোমাদের এই ক্ষেত্রে আসবে e⁻z ইকুয়ালস টু e⁻i। ঠিক আছে, তখন আসবে কি 4n + 1 ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, তখন কিন্তু এটা আসবে। ঠিক আছে, তোমাদের যেটা মন চায় সেটা দিতে পারো। এবার আসো আমাদের মেইন কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে দেখো তো e⁻z আর এখানে e⁻i = πn প্লাস π/2। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের বেস একই, তাহলে পাওয়ারগুলো কী হবে, সমান। তাহলে z ইকুয়ালস টু i = πn প্লাস π/2। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে আমাদের কি আসবে, এটার ক্ষেত্রে যদি তোমরা এই দুটো লাইন সহ লেখো তাহলে এটার ক্ষেত্রে আসবে z ইকুয়ালস টু এরকম আসবে যে i ইন্টু 4n + 1 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই। এটা আসবে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই দুটাই কিন্তু আমাদের অ্যান্সার। যদি তুমি এই দুটো লাইন লেখো তাহলে তোমরা এই পর্যন্ত লিখে অ্যান্সার দিবা, আর যদি তোমরা এই দুটো লাইন না লিখে থাকো তাহলে তোমরা কি করবা, এইখান থেকে ডিরেক্টলি এইটা লাইন এবং এইটা লাইন লিখবা। ঠিক আছে, লিখে তোমরা এখানে উত্তরটা দিবা। যে যেখান থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা এনটা যে বলছি, এনটার পরিচয় এক্ষেত্রে আমাদের আসবে 0 ± 1 ± 2। ঠিক আছে, +-2 +-3 ... এটা হচ্ছে আমাদের এনটার কিন্তু পরিচয়। ঠিক আছে, আমরা যেখানে এনটা নিলাম এই এনটার পরিচয় হচ্ছে এটা। তো আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন আমরা এই 12 নম্বর উদাহরণটা সমাধান করলাম। এখন 14 নম্বর উদাহরণটা কিভাবে সলভ করতে হবে এখন সেটা তোমাদের সাথে একটু আলোচনা করি। তোমরা নিজেরাই সলভ করবে, কারণ তোমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে আশা করছি তোমরা পারবা। ঠিক আছে, এখানে cos, এই দেখো তোমাদের প্রশ্ন 14 নম্বরটা আছে কি, cos hz = 2। ঠিক আছে, সব কিছুই এইটা নিয়ে তোমাদের তখন ক্যালকুলেশনগুলো আগাইতে হবে, ধরে নিয়ে আগাইতে হবে। ঠিক আছে, তো এভাবে তোমরা উদাহরণ 14 নম্বরটা সলভ করে ফেলবে। ঠিক আছে, আর যদি তোমাদের সলভ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই যেটা বলবো কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তী পার্টে তোমাদের এই প্রশ্নটা সমাধান করিয়ে দেখাই দেব। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমরা অন্যান্য ম্যাথগুলো আরও বেশ কিছু ম্যাথ আমি করাবো, সেই প্রশ্নগুলোর আমরা পার্ট 3-তে এবং যদি পরবর্তীতে পার্ট 4ও লাগে তাহলে আমরা পার্ট 4 এর মধ্যে বা সর্বোচ্চ পার্ট 5-এর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা
সম্পূর্ণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি সম্পর্কে তোমার মতামত জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।